বাংলাদেশ যে অবৈধ প্রশাসন আছে, এই অবৈধ প্রশাসন যদি এই ক্লেম করে যে মিডিয়া, ভারতের মিডিয়া প্রপাগান্ডা করছে, এগুলো মিথ্যে, এটা সম্পূর্ণ একটা ভুয়া দাবি আমি বলবো। কারণ ভারতে যে নিউজগুলো আসছে এগুলো অথেন্টিক নিউজ। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের কোনো সাংবাদিক শান্তিতে নেই। আপনি জানেন প্রায় 500-500-র মতো 5 শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। যে ত্রিপুরায় আছেন আপনি এখন, সেই ত্রিপুরাকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে সমন্বয়ক থেকে শুরু করে বাংলাদেশের যারা মৌলবী আছে তারা, যে ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গকে দখল করবে। এবং এই ত্রিপুরায় যদি 1971 সালের যে ইতিহাস রয়েছে, সেখানে এই ত্রিপুরায় 10 লক্ষ বাংলাদেশিকে আশ্রয় দেওয়া হয়েছিল যারা শরণার্থী ছিলেন, এবং আগরতলা ষড়যন্ত্র মামলা 71-এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং 1971 সালে এই ত্রিপুরাই কিন্তু বাংলাদেশকে ধারণ করেছিল। এইবারে যদি বর্ডার খোলা থাকতো হয়তো 10 লক্ষ লোক আসতো ত্রিপুরাতে। কারণ বাংলাদেশ এখন একটা নিউ পাকিস্তান হতে যাচ্ছে। এই নিউ পাকিস্তানকে তো ভারতের জনগণ কোনোদিনই স্বীকার করবে না। বাংলাদেশে আইন ব্যবস্থা নেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলবেন সেটাই আইন। ওনার যদি ইচ্ছা হয় চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়ার, উনি ছেড়ে দিবে। ওনার যদি ইচ্ছা না হয়, মানে ডিসিশন হবে ঢাকাতে, আর ডিস্ট্রিক্ট তার শুধু মুখে বলবে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন বাংলাদেশের দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক, যিনি বর্তমানে লন্ডনে রয়েছেন এবং লন্ডন থেকে ভারতে এসেছেন বিভিন্ন সংগঠনের কাজে, বিশেষ করে যে বাংলাদেশের হিন্দুদের উপর যে অকথ্য নির্যাতন, চিন্ময় বাবু গ্রেপ্তার হয়েছেন, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তিনি ভারতের বিভিন্ন মিডিয়ায় আলোচনা করছেন। আগরতলায় রয়েছেন গত দুদিন ধরে। সুশান্ত দা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে পিসি মিডিয়া। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের মিডিয়াকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যাতে আমরা কথাগুলো বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কি পরিস্থিতিতে রয়েছে? এটা আসলে আমার মনে হয় আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন, কারণ প্রতিনিয়ত আপনারা দেখছেন যে দেশে কি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ বলেন, ত্রিপুরা বলেন, আসাম, মেঘালয়, দিল্লি, আপনাদের মিডিয়াগুলো সবগুলো কভার দিচ্ছে। কারণ বাংলাদেশের মিডিয়া বর্তমানে অবরুদ্ধ, মিডিয়ার স্বাধীনতা নেই। তারা যা চায় সেগুলো কিন্তু মিডিয়াতে আসে। কিন্তু আপনারা, আমি দেখেছি আপনাদের মিডিয়াগুলো বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সেগুলো তারা জানার সাথে সাথে ফেসবুকে বা টুইটারে জানার সাথে সাথে তারা তাদের নিজস্ব সোশ্যাল মাধ্যমে তারা সেগুলো ভেরিফাই করে তারা প্রকাশ করছে। তো আমি বলবো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি যারা আছে তারা প্রতিদিন ঘুমায় এই চিন্তা করে যে ঘুম থেকে উঠে আমি কোনো বাজে খবর যাতে না পাই। আবার ঘুম থেকে ওঠার পরে তারা চিন্তা করে আজকে সারাদিন কি হবে। প্রতিদিন কোনো না কোনো সংখ্যালঘু নির্যাতনের খবর আমরা পাচ্ছি। আই থিঙ্ক গতকালকে আপনি হয়তো দেখেছেন একজন হিন্দু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে, আই থিঙ্ক বরিশাল বা কোথাও। তো এরা প্রত্যেক দিনই কোনো না কোনো হিন্দু বাড়িতে আগুন হচ্ছে, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ মারা যাচ্ছে, কোনো না কোনো জায়গায় কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হচ্ছে, অপহরণ, তুলে নিয়ে যাওয়া, এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তা আমি বলবো সামগ্রিকভাবেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের 71 সালে যে এরকম অবস্থায় ছিল এর চেয়ে বাজে অবস্থায় আছে। 1971 সালে কিন্তু প্রথম আক্রমণীয় হইতে কোন বাড়িতে হিন্দু আছে, H&M, তারা প্রত্যেকটা বাড়িতে রাত্রেবেলা, দিনের বেলা তারা H এবং M মার্ক দিয়ে আসতো, রাত্রেবেলা গিয়ে যেগুলোতে H মার্ক ওইগুলোতে আগুন জ্বালাই দিত। তো এখন এর চেয়ে ভয়ানক অবস্থা। কারণ বাংলাদেশ 1971 সালে যে বেশি যুদ্ধটা হচ্ছিল, এখনকার যুদ্ধটা একই যুদ্ধ এবং ওইটা আরো তীব্র, আরো ভয়ানক। অবশ্যই ভালো নেই। আপনার প্রশ্নের উত্তর আমি এটাই সামারি করতে পারি যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভালো নেই, তারা খুবই আতঙ্কের দিন কাটাচ্ছে। আপনাদের বাংলাদেশের মিডিয়া তো বলছে ভারতের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাড়াবাড়ি করছে। আসলে যে একজন সম্পাদক হিসাবে আপনি কি মনে করেন যে ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের যে ঘটনাগুলি তুলে ধরছে সেগুলি কতটুকু সত্য এবং বাস্তব সত্য বলেই তো আজকে গোটা আন্তর্জাতিক স্তরে এগুলোর উপর চাপ আসছে বাংলাদেশের উপর? আপনি মানে আপনার প্রশ্নের মধ্যে উত্তরও আছে। আসলে আমি আগের প্রশ্ন যা বলছিলাম যে দেখেন, বাংলাদেশের মিডিয়াতে আসছে না কারণ বাংলাদেশের মিডিয়া তারা অবরুদ্ধ। তো এই সংবাদগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে টুইটার এবং ফেসবুকে কিন্তু চলে আসছে। তো আমি এখন পর্যন্ত যা দেখলাম যে ভারতীয় মিডিয়া যেগুলো প্রচার করছে সেগুলো কিন্তু ভেরিফাই করে তারা প্রচার করছে। এবং আমাকে অনেক সোর্স থেকে ফোন করে, অনেক সাংবাদিকরা ফোন করে, দাদা এই অমুক জায়গায় এই ঘটনাটা ঘটছে, আপনি একটু ভেরিফাই করবেন কিনা। তো আপনারা জানেন আমি নিজে একটা পত্রিকা চালাই, একটা পত্রিকা সম্পাদক, এবং আমার এই পত্রিকা বাইরে আমার পার্সোনাল একটা নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে। তো আমি বাংলাদেশের যে কোনো ইউনিয়ন লেভেলে আমার লোক আছে, আমি ইচ্ছা করলে ভেরিফাই করতে পারি। আমি অনেক ঘটনা কিন্তু ভেরিফাই করেই কিন্তু আমি বলে ঘটনা সত্য।
তো এখন পর্যন্ত তো এমন কোনো ইন্ডিয়ান মিডিয়া বলতে যা বোঝায়, কোনো ইন্ডিয়ান মিডিয়া আসছে খবরটা মিথ্যা এরকম কোনো কিছু আমি দেখি নাই, মানে এখন পর্যন্ত আমার নজরে আসে নাই। কাজেই বাংলাদেশ বাংলাদেশ যে এই অবৈধ প্রশাসন আছে, এই অবৈধ প্রশাসন যদি এই ক্লেম করে যে মিডিয়া, ভারতের মিডিয়া প্রপাগান্ডা করছে, এগুলো মিথ্যে, এটা সম্পূর্ণ একটা ভুয়া দাবি আমি বলবো। কারণ ভারতে যে নিউজগুলো আসছে এগুলো অথেন্টিক নিউজ, কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট হয়তো আসে যেগুলা পার্সোনাল স্পেসে হয়তো আসে, তো ওইগুলো দায়িত্ব তো ভারত, ওই 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 সমস্ত জিনিসকে তো ভারতের মিডিয়া বলে দাবি করলো না। কিন্তু রেজিস্টার্ড সংবাদপত্র, রেজিস্টার্ড ডিজিটাল মিডিয়া, এগুলোতে যা আসছে এগুলো আমি আমি জানি, আমার কাছ থেকে অনেক তথ্য তারা যাচাই করে এবং তারা নিরপেক্ষভাবে অন্যান্য যাচাই করে কিন্তু নিউজগুলো আসে। কাজেই অবৈধ প্রশাসন, বাংলাদেশের অবৈধ প্রশাসন যদি বলে যে এগুলো মিথ্যে, আমি বলবো এটা সঠিক না। এই এখন পর্যন্ত আমার জানা মতে কোনো কোনো নিউজ আসছে মিডিয়াতে, কিন্তু মিথ্যে আমি দেখি নাই। আমি একটু নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি। আচ্ছা, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে, কিছু কিছু খবর আসছে যে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে ঢুকে যাচ্ছে। একজন সম্পাদকের পাশাপাশি আপনার একটা বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে, এবং আপনি আগেই বলেছিলেন গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় আপনি আপনার লোক রয়েছে, আপনি খবর পান। এই যে আরাকান আর্মির বিষয়টি, আসলে কি বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মি প্রবেশ করেছে? তাদের গতিবিধি সম্বন্ধে কি খবর রয়েছে আপনার? এটা আসলে আমি, মানে আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, যে আমি প্রথমেই বলবো যে আসলে এটা সত্য না। কিন্তু অনেক ইউটিউবে দেখি প্রচুর আর এখানে আমি ঢুকে গেছে, এত কিলোমিটার দখল করে ফেলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 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 দাবিটা সত্য না। ইয়েস, হয়তো চাপ আছে বা হয়তো আরাকান আর্মির আশেপাশে আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে, কিন্তু বাংলাদেশ আর্মি কোনো ব্যবস্থা নিবে না, বা বাংলাদেশের আইএসপিআর, আমাদের আর্মির যে মিডিয়া, তারা কিছু বলবে না, এরকম হতে পারে না। আসলে হয় না, একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা স্বাধীন দেশে কেউ ঢুকে যাবে, কিন্তু মানে এটা আসবে না প্রপারলি, এটা হয় না। আমি মনে করি এই বিষয়টা সত্য না। বর্তমানে যে প্রশাসন আছে এটা অবৈধ, এটা আমরা মানি, সবাই জানি। কিন্তু আরেকটা দেশ যদি বাংলাদেশের ভেতরে ঢুকে যায়, আর আরেকটা দেশে আর্মি, বাংলাদেশ আর্মির কিন্তু এই সক্ষমতা আছে এটা ঢুকে দেওয়ার, এবং এটা অবশ্যই মিডিয়া তো আসার কথা। একদম জানবে না কেউ, আমি আমি বিশ্বাস করি না। তো আমি আপনার প্রশ্ন উত্তরে এক কথায় বলবো, এটা মিথ্যা দেবী, একদম স্ট্রেট। ইয়েস, যদি হয় এটা আমরা অবশ্যই জানতাম, এবং সরকারও জানাতো আসলে যে আমরা বিপদে আছি, তার জানানোর কথা। একদম চুপে চাপে আরেকটা আর্মি একটা স্বাধীন দেশে ঢুকে যাবে, কিন্তু কেউ জানবে না, এটা হতে পারে না। আমি আমি এটা বিশ্বাস করি না। আমি একদম স্ট্রেট, মাই আনসার ইজ ভেরি স্ট্রেট এই এই ইস্যুতে। আচ্ছা, বাংলাদেশে সংবাদ মাধ্যম, মিডিয়া কর্মীরা কতটুকু বর্তমানে নিরাপত্তায় ঝুঁকিতে আছেন? তাদের কি স্বাধীনতা রয়েছে সংবাদ করার জন্য, প্রকাশ করার জন্য? কোনো ধরনের স্বাধীনতা নেই। আমার পত্রিকা দৈনিক, আমার অভিজ্ঞতা পত্রিকার, আপনি হয়তো চিনেন তাকে ব্যক্তিগতভাবে, ডেপুটি সম্পাদক, উপসম্পাদক রায়নুদ্দিন সুমন 3 মাস হলো সে জেলে। তাকে বানিয়াচং, হবিগঞ্জ জেলা বানিয়াচং এ 6টা মার্ডার হয়েছিল, ওই মার্ডার মামলা তাকে আসামি দিয়েছে। তো একজন সে একটা উপসম্পাদক, ওই ঘটনার দিন 5 তারিখের ঘটনা, 5 তারিখের দিন সে আমাদের পত্রিকা অফিসে ছিল, তাকে তো আসামি দিল এবং সে জেলে আছে। তো আপনি এটা থেকে বুঝে নেন যে বাংলাদেশের সাংবাদিকরা কেমন আছে। আমি আমার নিজের উদাহরণ থেকে দিলাম, কারণ হলে আপনি বুঝতে পারবেন না। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের কোনো সাংবাদিক শান্তিতে নেই। আপনি জানেন প্রায় 500-500-র মতো, 5 শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, অনেকে জেলে আছে। আপনি জানেন জনগণের সম্পাদক ছিল শ্যামল দত্ত, উনি ভারতে নিরাপদ আশ্রয়ে আসার পথে ওনাকে ধরে নেওয়া হয়েছে, ও জেলে আছেন। মুন্নিশাকে ধরা হয়েছিল, আপনারা জানেন। তার পরবর্তীতে তারা নানা চাপে তাকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের এবং যতটা মিডিয়া ছিল সবগুলো মিডিয়া দেন বর্তমান যে ইজবুত বা প্রো পাকিস্তানি, নিউ পাকিস্তানের লোকজন আছে, তারা দখল করেছে। একদমই মানে মিডিয়া ইজ কলাপস, কমপ্লিটলি কলাপস, সাংবাদিকরা কলাপস। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আপনি বলছেন, ইউনুস এটা সরকারের যে 2013 সালের সম্ভবত যে তত্ত্বাবধায়ক শব্দটা তুলে দেওয়া হয়েছিল আপনাদের সংবিধান থেকে, তাহলে বিশেষ করে শেখ হাসিনার যে বিষয়টি চিঠি দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, এবং যে সমন্বয়করা বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, আপনি কি মনে করেন আসলে কি তাদের অভিযোগগুলি কি বাস্তবিক কতটুকু সত্য আছে? শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে বাংলাদেশে, এই অভিযোগ মানে এক কথায় এগুলো সম্পূর্ণ মিথ্যে।
আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘে বলেছেন যে এগুলা উনি পূর্ব পরিকল্পিত মেটিকুলাসলি প্ল্যান করে উনি এগুলো করছেন। এবং আপনারা জানেন যে তারা যে অস্ত্র লুট করেছে, এই অস্ত্র দিয়ে কিন্তু যারা যে সমস্ত এই পাঁচ আগস্টের আগে আমরা এটাকে বলি জুলাই সন্ত্রাস, এই জুলাই আগস্ট সন্ত্রাসে যারা মারা গিয়েছে, এই জুলাই আগস্ট সন্ত্রাসের এই মারা যাওয়ার পিছনে আপনি খোঁজ করে দেখবেন তারাই তাদেরকে খুন করেছে। তারা নিজেদের লোক। আপনি মুগ্ধ নামে একটা ছেলের কথা শুনেছেন, সে যেদিন বলেছিল যে জামাত শিবির তারা এই আন্দোলনের সুবিধা নিতে পারে, পরের দিনই সে খুন হয়ে গেছে। এই যে বিষয়গুলা, জুলাই সন্ত্রাসে যারা খুন হয়েছে তাদের খুন করা মানুষ, তারাই তাদের মানুষজন খুন করেছে। আবার দেখেন ওইগুলো হত্যাগুলোর দায় যদি শেখ হাসিনাকে দেওয়া হয়, তাহলে আপনি আমাকে বলেন 5 আগস্টের পরে যে 500-700 মানুষ মারা গেল, এটার দায় কে নেবে আমাকে বলেন। তো এটার দায় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। থিওরিটিক্যালি যদি 5 আগস্টের আগের দায় এগুলো শেখ হাসিনাকে নিতে হয়, তাহলে 5 আগস্টের পরের গুলো দায় কে নিবে আমাকে বলেন, ইউনূসকে নিতে হবে। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ মিথ্যে। শেখ হাসিনার গণহত্যার অভিযুক্ত করার কোনো এলিমেন্ট নাই, সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ বানোয়াট। আর ভারত সরকার দাবি করেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করে দিতে হবে, এইটা আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এইটার কোনো সুযোগ নেই। আমার ভারত সরকার, মানে আমি যদি নর্মাল লেমন টার্মে বলি, দুনিয়া উল্টায় গেলেও, আমাদের অভিজ্ঞতার ভাষায় বলি, দুনিয়া উল্টায় গেলেও ভারত কোনো ধরনের প্রশ্রয় দিবে না বাংলাদেশকে। আমি এটা প্রশ্ন ছিল না সুশান্ত দা, আমি বলেছিলাম যে বাংলাদেশ চিঠি দিয়েছে, যাই হোক। বাংলাদেশের চিঠিটা ভারত ফেলে রেখে দিয়েছে, সিম্পল। এটার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বর্তমানে যে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, চিন্ময় মহারাজের বিষয়টি নিয়ে একটা আলোচনা আসতে চাই। এখন পর্যন্ত চিন্ময় মহারাজকে গতদিন উনার জামিন নামঞ্জুর হয়েছে। এই যে বর্তমানে পরিস্থিতি, কি মনে করেন চিন্ময় মহারাজ কি মুক্তি পাবেন কি না, কিছু সন্দেহ রয়েছে আপনার মনে? আমি আমি যতটুকু বুঝি, যেহেতু বাংলাদেশে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি জানেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আলটিমেটাম দিয়ে পদত্যাগ করানো হয়েছে, বাংলাদেশের আপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতিদেরকে হুমকি দিয়ে, ওয়ার্নিং দিয়ে, 24 ঘন্টা টাইম দিয়ে, আলটিমেটাম দিয়ে রিমুভ করা হয়েছে। বাংলাদেশে আইন ব্যবস্থা নেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলবেন সেটাই আইন। ওনার যদি ইচ্ছা হয় চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়ার, উনি ছেড়ে দেবে। ওনার যদি ইচ্ছা না হয়, মানে ডিসিশন হবে ঢাকাতে, আর ডিস্ট্রিক্ট জাজ শুধু মুখে বলবে। যদিও এই মামলা বেল পিটিশনের পরবর্তীতে হাইকোর্টে যাবে, তো হাইকোর্টেও আমি মনে করি না উনি বেল পাবেন বলে আমার মনে হয় না। ওনাকে দীর্ঘদিন কারাবাস করতে হবে। যতদিন যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ প্রশাসন রিমুভ না হয়, আমার মনে হয় ওনাকে বেশ দীর্ঘদিন কারাবাসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা বা আমার ব্যক্তিগত অবজারভেশন। আচ্ছা, ভারতে আপনারা একটা প্রতিনিধি টিম বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং বিভিন্ন মন্ত্রী পর্যায় থেকে কেন্দ্রীয় নেতাদের সাথে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলেছেন। ত্রিপুরায় বিভিন্ন মিটিং হয়েছে আপনাদের, কি কথা হলো, কতটুকু আলোচনা করালো, এবং ভারতের পাবলিক থেকে শুরু করে যারা সরকারে রয়েছেন কিংবা বিরোধী দলে রয়েছেন, বাংলাদেশকে কতটুকু সাপোর্ট করছেন বলে আপনারা মনে করছেন? প্রথমে বলি, ভারতের জনগণ, মানে আমি যদি পার্সেন্টেজ হিসেবে বলি, আমরা যত মানুষের সাথে, যত নীতি নির্ধারক, ধর্মগুরু, রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, শতভাগ তারা এই এই অবৈধ প্রশাসনের বিরুদ্ধে, এবং এই নির্যাতনকে তারা খুবই খুবই শক্তভাবে তারা ওই নির্যাতনের প্রতিবাদ তারা করছেন, এবং তারা কোনোভাবেই অবৈধ প্রশাসনের পক্ষে না। কারণ বাংলাদেশে আবার একটা নিউ পাকিস্তান হতে যাচ্ছে। এই নিউ পাকিস্তানকে তো ভারতের জনগণ কোনোদিনই স্বীকার করবে না। রাজনীতিবিদরা অবভিয়াসলি তারা তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা এগুচ্ছে, হ্যাঁ, কিন্তু তারাও বাংলাদেশকে যাতে পুরনো আমাদের 71-এ বাংলাদেশে ফেরত যাওয়া যায় এই জন্য চেষ্টা চলছে। ভারতের সবাই খুবই আন্তরিক, সবাই খুবই আন্তরিক যে বাংলাদেশটা যাতে অরিজিনাল বাংলাদেশে ফেরত যায়, এটা যাতে একটা নিউ পাকিস্তান না হয়। সবাই খুবই আন্তরিক, পজিটিভ, খুবই, তারা সবাই খুব পজিটিভ। আমার শেষ প্রশ্ন সুশান্ত দা, যে ত্রিপুরায় আছেন আপনি এখন, সেই ত্রিপুরাকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে সমন্বয়ক থেকে শুরু করে বাংলাদেশের যারা মৌলবী আছে, তারা যে ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গকে দখল করবে, এবং এই ত্রিপুরায় যদি 1971 সালের যে ইতিহাস রয়েছে, সেখানে এই ত্রিপুরায় 10 লক্ষ বাংলাদেশিকে আশ্রয় দেওয়া হয়েছিল যারা শরণার্থী ছিলেন, এবং আগরতলা ষড়যন্ত্র মামলা 71-এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ত্রিপুরা এলেন কি 71-এর কোনো স্মৃতি বিজড়িত এই কথাগুলো, এবং আগরতলা শহর তো অনেক ঘুরলেন, কি মনে করছেন ত্রিপুরাকে নিয়ে? ডেফিনেটলি ত্রিপুরা বাংলাদেশের প্রাণের বন্ধু। বাংলাদেশের কি যাই হোক না কেন, এটা ত্রিপুরাতে ইফেক্ট হয়, ত্রিপুরাতে যাই হয় না কেন এটা বাংলাদেশে ইফেক্ট হয়।
এবং 1971 সালে এই ত্রিপুরাই কিন্তু বাংলাদেশকে ধারণ করেছিল। এইবারে যদি বর্ডার খোলা থাকতো হয়তো 10 লক্ষ লোক আসতো ত্রিপুরাতে। তো আমরা তো অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, এবং ত্রিপুরা থেকে যখন একটা প্রতিবাদ আসে এটা আমাদের শক্তি যোগায়, সাহস যোগায়। তো এই জন্য আমরা আসছি যাতে এই ত্রিপুরাবাসী যাতে আমাদের সাথে থাকে, আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের দুঃখে দুঃখী হয়, তাদের পক্ষে যাতে কথা বলে, আমরা এটাই চাই। মূলত এই জন্য আসা। এখানের রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সবাইকে এটা জানানো যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, তারা যাতে তাদের ভয়েস রেজ করেন এবং তারা যাতে আমাদের সাথে থাকেন। অবভিয়াসলি মানে ত্রিপুরা আমাদের খুবই কাছের, এবং আমরা ত্রিপুরা সুখে দুঃখে আমরা ছিলাম। বাংলাদেশের এই দুঃখের দিনে আমি মনে করি ত্রিপুরাবাসীরও আরো শক্তভাবে এগিয়ে আসা উচিত, এটাই আমি বলবো। অসংখ্য ধন্যবাদ সুশান্ত দা আপনাকে। সুশান্ত দার বক্তব্যে পরিষ্কার, বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই এবং বাংলাদেশের মিডিয়া, ভারতের সংবাদ মাধ্যম নিয়ে যে কথাগুলো বলে, যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাড়াবাড়ি করছে সে ভারতীয় মিডিয়া, সেগুলার খুলাসা করলেন যে যে ভারতীয় মিডিয়া যে তথ্যটা তুলে ধরছে তা সঠিক। সোশ্যাল মিডিয়ায় কোনো কোনো জায়গায় কোনো পেজ হয়তো কিছু উল্টো পাল্টো পোস্ট করলে করতে পারে, তার জন্য ভারত সরকার, ভারতীয় মিডিয়া কিন্তু দায়বদ্ধ না। কিন্তু ভারতীয় মিডিয়া যা করছে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য সঠিক তথ্য এবং সঠিক সংবাদটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরছে।